জ্বালার শেষ নেই, আর অভিযোগ তার তো অন্ত নেই। যে যেমন পারে সে তেমন অভিযোগ নিয়ে হাজির। কেউ বলছে আমাদের ভোট হচ্ছে না, প্রহসন হচ্ছে, কেউ বলছে শুধু ছাপ্পা মেরে জিতে গেছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে ইলেকশন কমিশনে অভিযোগটা কোথায় করেছেন, নাকি অভিযোগও জানানো যাচ্ছে না ইলেকশন কমিশনে? আসলে একটা কথা হলো, মানুষকে মেরে ধরে পাকড়ে পিটিয়ে বেশি দূর এগোনো যায় না, যতটা এগোনো যায় মানুষকে ভালোবেসে। আচ্ছা, জনসংযোগ কে কতটা রাখলো বলুন তো? ভোট হচ্ছে, জিতছে, আর ডুমুরের ফুল নয়তো আমাবস্যার চাঁদ হয়ে যাচ্ছে। ধরা ছোঁয়া তো দূরের কথা, দেখাও মিলছে না। সেই অভিযোগেই তো হারছে বঙ্গ বিজেপি। লোকসভা ভোটে ঢাই গুড় করে বিজেপিকে ভোট তো দিল, তো কেন্দ্রের নেতৃত্বকে ভোট দিল জনগণ, না বঙ্গ বিজেপিকে দেখে ভোট দিল? অনেকেই বলবে কিছুটা বঙ্গ কিছুটা কেন্দ্র। আসলেও তো তাই। বঙ্গ বিজেপিকে দেখে ভোট না দিলে কি আর তমলুক এবং কাঁথি তৃণমূলের জেতা সিট জিতলো বিজেপি? আসলেও তো তাই। তাহলে মেদিনীপুরের জেতা আসনটি কিভাবে হারলো? আর পাশেই ঘাটাল আর ঝাড়গ্রামের কথা তো না বললেও চলে না। তাহলে নিজের ভাইকে জেতাতে পারলে হয়ে গেল, আর নিজের জেলার আসন অন্যগুলি হারলেও কোনো কথা উঠবে না। ভারতীয় জনতা পার্টি দিন দিন কোন তলানিতে ঠেকছে। যখন বিপদের সময় তখন পা ঝাড়া দিয়ে বলে দিলাম যা করবে 5 বাড়ির লোক করবে, আর যখন সুখের সময় তখন সব আমি করেছি, তেমনটাই হচ্ছে না। ব্যাপারটা সেই 2021 সাল থেকেই শুরু হয়েছে। সেই স্পেশাল ফ্লাইট উড়ানের পর থেকেই প্রার্থী বাছাই, দলের প্ল্যানিং সব একার কন্ট্রোলে। ভোটের আগে অন্তত এমনটাই শোনা যায় যে সমস্ত প্ল্যানিং মেদিনীপুর থেকে আসছে। সে বিধানসভায় হোক আর লোকসভায় হোক আর উপনির্বাচনেই হোক। আর যখনই দল একের পর এক হারের মুখ দেখে তখনই সুরসুর করে বেরিয়ে আসে আমি কিছু জানি না, সব দল ঠিক করেছে, সব প্ল্যানিং দলের মধ্যে থেকে হয়েছে। তাতে কি হচ্ছে? দলের মধ্যে ভারসাম্য নষ্ট হচ্ছে না। কেউ সংবাদ সম্মেলনে এসে সঠিকভাবে হারের কারণও ব্যাখ্যা করতে পারছে না। যারা বিজেপির মুখপাত্র তারা কি জবাব দিচ্ছে তা শুনে বাস্তবের সাথে তো মিলছেই না। সাথে ভোটে হেরেই দোষ কমিশনের আর ছাপ্পা ভোটারের। যখনই বলা হচ্ছে ছাপ্পা ভোট হচ্ছে, তাহলে ইলেকশন কমিশনে কি কোনো অভিযোগ করেছেন? উত্তর একটাই, সেটা ইলেকশন কমিশনই কিছু জানাচ্ছে না, অর্থাৎ কোনো অভিযোগ নেই। আচ্ছা, সে যেখানে কেন্দ্রীয় বাহিনীতে ছেয়ে থাকছে, অন্তত পক্ষে উপনির্বাচনের 4 আসনই দেখুন না, তারপরেও কি করে এমন কথা উঠছে? সাথে ইলেকশন কমিশনের হয়ে যারা ভোট করাতে যাচ্ছে, কই তারাও তো কোনো কথা বলছে না, কোনো ভোটেই তো কিছু বলছে না তারা। শুধু বললেই হবে ছাপ্পা হচ্ছে। উত্তর আসবে মিনিমাম 8-10টি বুথে ছাপ্পা হয়েছে। আচ্ছা, 8-10টা বুথে ছাপ্পা হলে এই তো মাসখানেক আগে ঘটে যাওয়া লোকসভা ভোটে, যেখানে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এই 3 বিধানসভা অনুযায়ী ভোটে রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী 46,000 ভোটে হেরেছিলেন। সেই ভোট মেকআপ দিয়ে আবার 50,000 ভোটে জিতে গেল। অর্থাৎ ব্যবধান কত হলো? 50 আর 46, 96,000 ভোটের। এই কিছুদিনের মধ্যে ঘুরে গেল এতটা ভোট। তাহলে এই যে 8-10টা বুথের ছাপ্পা ভোট, যারা কঠোর বিজেপিপন্থী তারা কিন্তু এই প্রশ্নটা তুলছে যে ছাপ্পা ভোটের জন্য হারছে। তারা কিন্তু প্রমাণ কিছুই দিতে পারছে না। আর প্রমাণ দিলেও অভিযোগটা কোথায়? ইলেকশন কমিশনে। তাহলে এই 8-10টা বুথে যদি হায়েস্ট ভোট লুট হয়, কত হতে পারে? বুথ হিসাবে বড়জোর দেখা যায় যে গ্রামের যেসব বুথগুলো হয় তাতে 1,000-1,500 ভোটার থাকে। তাহলে কত ভোট হতে পারে? সেখানেই 50,000 ভোটে জিতে যাচ্ছে, আর 46,000 ভোটে লোকসভায় হেরেছিল, সেখান থেকে 50,000 ভোটে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ 96,000 ভোটের মেকআপ দিয়ে দিচ্ছে এই 8-10টা বুথে। তা কখনোই হতে পারে না। এটা কিন্তু বেশ প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। রানাঘাট দক্ষিণ এই কেন্দ্রে মুকুটমণি হেরেছিল প্রায় 37,000 ভোটে। সেই হার মেকআপ দিয়ে রানাঘাট দক্ষিণে তৃণমূল জিতে গেল 38,000 ভোটে। এই 2 দিন আগেই তাদের নিয়ে কথা হচ্ছিল দল বদলুদের কোনো গ্রহণযোগ্যতাই নেই। ওরা জিতেছিল
রানাঘাট দক্ষিণ আর রায়গঞ্জে শুধু জনগণ বিজেপিকে ভালোবেসেছিল তার জন্য। সেখান থেকেই কিনা আবার এরা দুইজনই জিতে গেল তৃণমূল কংগ্রেসের হয়ে। আর হয়েই তো দেখা যাচ্ছে যে ওরা যখনই জিতে গেল বিজেপির তুলোধনা করতে লেগেছে, লোকসভা ভোটের হারের কারণ বিশ্লেষণ করতে লেগেছে। তাহলে কি দাঁড়ালো পরিস্থিতি? দলবদলুদের কোনো গ্রহণযোগ্যতা নেই, নাকি বিজেপি পিছিয়ে যাচ্ছে, বিজেপি লড়াইতে থাকতে পারছে না? বাংলার বুকে তার প্রমাণ জিতে গেছে, অর্থাৎ রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী আর রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, তারা কিনা 40-50 হাজার ভোট মেকআপ দিয়ে আবার 40-50 হাজার ভোটে জয়ী হয়ে গেল। তাহলে বঙ্গ বিজেপি কোথায় গেল? শুধু ভোটের প্রচারে আসলো, সকালে বলল পিসি ভাইপোকে তেহার জেলে ভাত খাওয়াবো, দুপুরে লাঞ্চের পরে আবার স্লোগান মানছি না মানবো না। আর কি মানবেন না এটা একটু বলুন? ওই যে তৃণমূলের নেতার অত বড় গাড়ি কোথা থেকে এলো? আবার সন্ধ্যায় কথা উঠছে আমাদের দলের মধ্যে স্পাই ঢুকে বসে আছে, সব গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। সে যাই হয় হোক, এই কথা বলে ভাবুন তো এতে কি জনগণের চিড়ে ভিজবে? তারা কি পাবে? তাদের জন্য অর্থাৎ সাধারণ জনগণের জন্য কি প্ল্যান আছে? সবাই তখন মুখে কুলুপ এঁটে বসে থাকছে, কি উত্তর দেবে? এর কিছুই তো প্ল্যান নেই। গ্রাম বাংলায় একটা কথা প্রায় শোনা যায়, আমি আপনার সাথে আসছি, তবে রোদ বৃষ্টি ঝড়ে আপনি আমাকে ছাতার তলায় রাখতে পারবেন তো? ঠিক তখনই আপনার নেতারা চুপ হয়ে যাচ্ছে, নিরুত্তর। আসলে ভাবুন তো, আপনাদের দলে আসলো বা আসার অঙ্গীকার করছে, আর আপনি বা আপনার দল তাকে শেল্টার দিতে পারছেন না, আশ্রয় তো দূরে থাক, মুখের সান্ত্বনা পর্যন্ত দিতে পারছেন না। তাহলে কে ঝান্ডা ধরে দাঁড়িয়ে থাকবে আপনার জন্য? অনেকে এসেছেন, তবে তাদের অবস্থাটা কি হচ্ছে? নেতাদের কথা বলি, বিজেপির বড় বড় নেতা বর্তমানে যারা, তাদের বেশিরভাগই তৃণমূল ছেড়ে এসেছে, অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো। আর যারা পুরনো বিজেপির দলীয় কর্মী, তারা কোথায়? তর্কের খাতিরে বলাই যায় মুখে কুলুপ এঁটেছে, হাতে পায়ে বেড়ি দিয়ে রেখেছেন। শীর্ষ নেতৃত্বে কারা? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকেই দেখা যাচ্ছে। তারা কি করছে? তিনজনের একজন কোনো রকম মন্ত্রিত্ব পদ নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর একজন কি করছেন? যার প্রচারে সব হচ্ছে বিরোধী দলনেতা রাজ্যের, ওনার গ্রহণযোগ্যতা সারা বাংলায় কতটা আছে? সবশেষে দিলীপ ঘোষ, ওনার অবস্থা আমি তো 45 নাম্বারের, মানে ওনার হাতে কলকাঠির কিছুই নেই। ওনাকে সাইড করতেই যেন এত পরিকল্পনা। বাকি আর দুইজন নেতা আছে, একজন জাহাজের প্রতিমন্ত্রী আর একজন মন্ত্রিত্ব পাননি বলে বেশ খানিকটা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে ওনাদের যা পরিস্থিতি, তাতে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই নাকি ঘরোয়া যুদ্ধ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটা বোঝাই মুশকিল। এমত অবস্থায় তাহলে বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে? তৃণমূলকে হারানোর দায়িত্বটা কে নেবে? কাকে সব থেকে বড় নেতার পদে বসাবেন আপনি? তৃণমূলের জন্মের আগে পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভার আসন জিতেছিল, সেই তখন থেকে আজ পর্যন্ত মমতার মতো না হোক, কোনো রকম ওই রকম একটা মুখ পাওয়া গেল না, যার কথায় সব না হোক দলের অধিকাংশ কর্মীরা শুনবে। হ্যাঁ, দলে অনেকেই যুক্ত হচ্ছেন, এমনকি মিঠুন চক্রবর্তী পর্যন্ত যুক্ত হয়েছেন, সাথে আরও হিরো হিরোইন তো আছে, অবশেষে এক বিচারপতিও যুক্ত হলেন। তবে সারা রাজ্যে ওনাদের গ্রহণযোগ্যতা কতটা হলো? মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে একা দল গঠন করে মাত্র 12-13 বছরের মধ্যে একার দমে সরকার গড়ে ফেললেন। আর তৃণমূলের বড় বড় নেতা নেত্রীরা বিজেপির মতো কেন্দ্রীয় দলে যুক্ত হয়েও ফলাফল শূন্যের থেকে একটু বেশি। অর্থাৎ কি বলা যায় এখানে, যে ফেল তো হচ্ছেই, কিন্তু ফেলের কারণও কিন্তু বোঝা যাচ্ছে না, কেন ব্যর্থ হচ্ছে। কোনো গ্রহণযোগ্য মুখের দেখাই নেই এখানে। আসলে হচ্ছেটা কি? কেন্দ্র থেকে বস্তা বস্তা সব আসছে পার্টি ফান্ডে, তাহলে সেই তাই বা কোথায় যাচ্ছে? সব কি ভস্যে ঘি ঢালার মতো অবস্থা হচ্ছে? এই কথাটা প্রথমে তুলে ধরেন কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী, আর এখন তো সম্পূর্ণটা প্রায় সকলের সম্মুখে চলে এসেছে। অনেকেই আবার বলছে দিদি মোদির সেটিং। আসলে সেটিং ভোটের আগে বা ভোটের সময় থাকে না, যেই ভোটে হেরে যায় তখন মনে পড়ে এই দিদি মোদির সেটিং আছে। তেমনটাই বিজেপির যারা প্রিয় সমর্থক তাদের কথা। আচ্ছা, দিদি মোদির সেটিং হলে লাভটা কার হবে? বাইরের রাজ্যে
যদি কান পাতা যায় বিরোধী বলতে অর্থাৎ মোদি বিরোধী বলতে তাদের কথায় বাংলার মুখ্যমন্ত্রী হলেন শেরেনি। আর ভোটে হারলেই মনে পড়ে, জিতলে কিছু মনে হয় না, বাংলায় ভোট হয় না, অনেকেরই এটা মনে প্রশ্ন ওঠে। এই ব্যাপারটা ইলেকশন কমিশনে দূর দূর পর্যন্ত কোনো অভিযোগও নেই বাংলার থেকে, বরঞ্চ লোকসভার ভোটে 7 দফা ভোটে বাইরের রাজ্যগুলি থেকে শুধু কংগ্রেস নেতৃত্ব ইলেকশন কমিশনের কাছে 118টি অভিযোগ দায়ের করেছে। তা কিন্তু কংগ্রেস প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল। তাহলে সেখানে ভোটটা কিভাবে হচ্ছে, যেখানে তারা একেবারে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ পর্যন্ত করে দিতে পারছে? তাহলে বাংলার বিরোধী নেতারা কেন অভিযোগ করলো না? মনে অনেক কিছুই হয়, তবে বাস্তবে লবডঙ্কা, শুধু হাওয়ায় আওয়াজ, আর কিছুই নাই। কোথাও পরিকল্পনা আছে কিছুই নেই। শুধু ভোট আসলো, দুটো ফাঁকা আওয়াজ, একটু চিল্লামিল্লি, ব্যাস সব চুপ। দেখুন তৃণমূল কংগ্রেসের বর্তমান কতটা দূর ভবিষ্যৎ পরিকল্পনা করে এগোচ্ছে। বাগদা কেন্দ্রটাই ধরুন, প্রার্থী বিশ্বজিৎ দাসকে করা হয়নি বা উনি হতে চাননি। প্ল্যান কতটা কার্যকরী। লোকসভা ভোটে এই কেন্দ্রের হার প্রায় 20,000 ভোটে, সেই কেন্দ্র থেকে প্রার্থী করা হলো মাত্র 25 বছরের একটা মেয়েকে। কিসের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হলো? আসলে তৃণমূল বুঝতে পেরেছিল মধুপর্ণা ঠাকুরের মতো দ্বিতীয় কোনো বিকল্প নেই এই আসনে। তাই তো মতুয়াগড়ে মধুপর্ণার অনশন নিল সেই তালা ভাঙা নিয়ে। আবার ডাক্তারি পড়ছেন মেয়েটি, সাথে জনগণের সাথে মিশতে পারেন, ব্যাস মোক্ষম অস্ত্র। মতুয়াগড়ে বাগধার আসন হাসিল হয়ে গেল তৃণমূলের। আবার দেখুন মানিকতলার আসন, এই আসনে লোকসভাতে বিজেপি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিল। মাত্র 3,500 ভোটে পরাজয় হয়েছিল লোকসভাতে। ঠিক সেই সময় দিদি শহর মেরামতের কাজে লেগে পড়লেন। একদিকে হকার উচ্ছেদ, আবার তাদেরকে রদ করা হলো। আবার মানিকতলা বিধানসভার একটি ওয়ার্ডে হার হয়েছিল তৃণমূলের, সেখানে কিছু দুর্বৃত্তরা একটা তোড়ফোড় করার চেষ্টা চালায়। ঠিক তখনই ব্যাট হাতে মাঠে দিদি। কি হলো? তৃণমূলের প্রতিনিধিরা ক্ষমা চেয়ে আসলেন। আসলে গ্রামের থেকে শহরের মানুষ অনেক দিন মনে রাখার চেষ্টা করে যে কোনো ঘটনা। তাই মমতা ব্যানার্জি পরিকল্পনা মাফিক মানিকতলা ঘুরিয়ে ফেললেন একেবারে। এবার একটু দুর্নীতি নিয়ে বলি। এই ব্যাপারটা সাধারণ জনগণের কাছে ঠিকঠাক পৌঁছায়নি। সে কিসের দুর্নীতি তারা বুঝতেই পারেনি। কয়লা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, এসব নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে? আসলে কয়লা নিয়ে কতজনই বা ভাবেন। আর নিয়োগ দুর্নীতি, আসলে সকলের চিন্তায় পড়েছে উল্টে, এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেলে তারা খাবেটা কি করে? আরও বড় প্রশ্ন, এরা সবাই তো আর দুর্নীতি করে চাকরি পায়নি, তাহলে সবাই কেন শাস্তি পাবে? অর্থাৎ শাসক দল এইসব গাফিলতি রেখেছে বা অজান্তে হয়েছে, তাই বলে জনগণ আপনাদেরই ভোট দেবে, তা ভাবাটা মনে হয় রাজনীতিতে এক প্রকারের মূর্খামির পরিচয়। আপনাদের ম্যানিফেস্টোতে কি আছে? শুধু কেন্দ্রের গ্যারান্টিতে কতদিন চলবে? রাজ্যে আপনারা জনগণকে কি দেবেন? তার গ্রহণযোগ্যতা কতটা? আসলে জনগণ কি বুঝতে পারছে যে তাদের কতটা সুবিধা দেওয়া হবে বিজেপির তরফ থেকে? এই ভিডিও দেখে আপনার সুচিন্তিত কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।